বাংলাদেশের মানচিত্রে একটি অদৃশ্য রেখা আছে। সেই রেখা ঢাকার উচ্চতলার কর্মকর্তার কক্ষ থেকে শুরু হয়ে সিলেটের হাওরের নৌকায় চড়া স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছায়। রেখাটি রাঙামাটির পাহাড়ে একা দাঁড়িয়ে থাকা শিক্ষকের কাছে যায়, কক্সবাজারের উপকূলে ঝড়ের রাতে পাহারা দেওয়া সরকারি কর্মচারীর কাছে। এই মানুষগুলোর মধ্যে একটাই মিল, তারা সবাই রাষ্ট্রের সেবক। কিন্তু তাদের জীবনের মিলটুকু শেষ হয় ঠিক এখানেই, কারণ এদের কারো কারো বেতন এতটাই কম যে দিনের শেষে প্রদীপ জ্বালানোর তেলটুকুও কিনতে হিসাব করতে হয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম বেতন স্কেলের দাবিটিকে একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে দেখব। আমরা দেখব এই দাবির ভৌগোলিক মাত্রা, অর্থনৈতিক সমাধানের পথ এবং একটি ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, যেখানে সরকারি সেবা হবে গর্বের বিষয়, বোঝার নয়। প্রথমেই আসুন একটি তথ্য দিয়ে শুরু করি যা অনেককেই চমকে দেবে। বাংলাদেশের 14 লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে যারা ঢাকায় বসবাস করেন তাদের জীবনযাত্রার ব্যয়, আর যারা ময়মনসিংহ বা রংপুরে থাকেন তাদের ব্যয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু বেতন কাঠামোয় সেই পার্থক্যের যথাযথ প্রতিফলন নেই। ঢাকায় একটি 2 কক্ষের বাড়ি ভাড়া নিতে হলে খরচ হয় 12 থেকে 20,000 টাকা। একই মানের বাড়ি রাজশাহী বা খুলনায় পাওয়া যায় 5 থেকে 7,000 টাকায়। কিন্তু ঢাকায় কর্মরত আর রাজশাহীতে কর্মরত একই গ্রেডের কর্মচারী একই বাড়ি ভাড়া ভাতা পান। এই অসঙ্গতিটা নবম বেতন স্কেল আলোচনায় খুব কমই উঠে আসে। এই বিষয়টি আরও গভীরভাবে বোঝার জন্য আমাদের দল গেছে দেশের 6টি বিভাগীয় শহরে। প্রতিটি শহরে আমরা একই গ্রেডের কর্মচারীদের সঙ্গে কথা বলেছি এবং তাদের মাসিক আয় ব্যয়ের একটি তুলনামূলক চিত্র তৈরি করেছি। ফলাফলটা রীতিমতো চমকপ্রদ। ঢাকায় গ্রেড 14-র একজন কর্মচারী মাসে পান 20 থেকে 22,000 টাকা। তার বাড়ি ভাড়া যায় 12,000, বাজার লাগে 10,000, যাতায়াত 2,000। মাস শেষে ঘাটতি 4 থেকে 5,000 টাকা। সিলেটে একই গ্রেডের কর্মচারীর বাড়ি ভাড়া যায় 6,000, বাজার লাগাগে 7,000। তিনি কোনো রকমে টিকে থাকেন। রাজশাহীতে অবস্থা একটু ভালো, কারণ বাড়ি ভাড়া 5,000, বাজার 8,000, হাতে একটু থাকে। কিন্তু এই তুলনাটা কি যথেষ্ট? কোনো শহরেই এই মানুষগুলো স্বস্তিতে নেই, শুধু কষ্টের মাত্রাটা আলাদা। এখন আসি একটি প্রান্তিক এলাকার কথায়, যেখানে কষ্টটা সবচেয়ে বেশি। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা। এখানে হাওরের মাঝে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্ষায় চারদিক পানি, শিক্ষকদের নৌকায় করে আসতে হয়। একজন শিক্ষক বললেন, নৌকার ভাড়া দৈনিক 500 থেকে 1,000 টাকা। মাসে 15 থেকে 20 দিন এই খরচ হয়। যাতায়াত ভাতা পাই মাসে 500 টাকা, বাকি 15 থেকে 19,000 টাকা নিজের পকেট থেকে দিই। কেউ জিজ্ঞেস করে না, কেউ দেখে না, কিন্তু বাচ্চাগুলো অপেক্ষা করে থাকে, তাই যাই। রাঙামাটির একটি দুর্গম পাহাড়ি এলাকায় কর্মরত একজন সরকারি চিকিৎসক বললেন, এখানে পোস্টিং পেয়েছি 2 বছর আগে। প্রথম দিকে ভয় লেগেছিল, এখন অভ্যস্ত হয়েছি। কিন্তু জীবনযাপনের খরচটা শহরের চেয়ে বেশি, কারণ সবকিছুই দূর থেকে আনতে হয়। একটা সাধারণ ওষুধও শহর থেকে আনাতে হলে পরিবহন খরচ বাড়ে। অথচ পার্বত্য ভাতা যা পাই তা এই বাড়তি খরচের সামনে নগণ্য। কক্সবাজারের উপকূলীয় এলাকায় কর্মরত একজন মৎস্য বিভাগের কর্মকর্তা বললেন, ঘূর্ণিঝড়ের সময় আমাকে মাঠে থাকতে হয়, জেলেদের সতর্ক করতে হয়, অনেক সময় রাত জেগে কাজ করতে হয়। এই অতিরিক্ত কাজের কোনো বাড়তি সুবিধা নেই, ঝুঁকি ভাতা নেই, ওভারটাইম নেই, শুধু দায়িত্ববোধ দিয়ে কাজ করি। কিন্তু দায়িত্ববোধ দিয়ে তো সংসার চলে না। এই 3টি গল্প বলছে বাংলাদেশের ভূগোলের মতোই বৈচিত্র্যময় এই সংকটটা। শুধু ঢাকার সরকারি কর্মচারী নন, প্রতিটি প্রান্তের প্রতিটি মানুষ একটি অসঙ্গত বেতন কাঠামোর শিকার। এবং নবম বেতন স্কেলে এই আঞ্চলিক বৈষম্যকে বিবেচনায় নিতে হবে। এবার আসা যাক একটু ভিন্ন একটি প্রসঙ্গে। আমরা প্রায় শুনি সরকারের কাছে টাকা নেই, বেতন বাড়ানোর সামর্থ্য নেই। কিন্তু এই দাবিটা কতটুকু সত্য? আমাদের দল বিভিন্ন সরকারি তথ্য বিশ্লেষণ করে কিছু চমকপ্রদ তথ্য পেয়েছে। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত 5 বছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল প্রতি বছরই। বছরে গড়ে 50 থেকে 70,000 কোটি টাকার ঘাটতি। এই ঘাটতির কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন কর ফাঁকি, কর জালের বাইরে থাকা মানুষের সংখ্যা এবং আদায়ের দুর্বলতা। এখন একটু অন্য দিক থেকে দেখা যাক, বাংলাদেশে আয়কর দেন কত মানুষ?
সরকারি তথ্য বলছে মাত্র প্রায় ২০ থেকে ২৫ লক্ষ মানুষ নিয়মিত আয়কর রিটার্ন দেন। কিন্তু দেশের মোট জনসংখ্যার মধ্যে কর দেওয়ার যোগ্য মানুষ কত? অনুমান করা হয় কমপক্ষে ২ কোটি মানুষের কর দেওয়ার সামর্থ্য আছে। মানে ১,৭৫,০০,০০০ মানুষ কর দিচ্ছেন না বা দেওয়ার আওতায় আসেননি। যদি এদের মাত্র অর্ধেককেও করের আওতায় আনা যেত, তাহলে যে রাজস্ব বাড়ত তা দিয়ে নবম বেতন স্কেলের পুরো খরচ মেটানো সম্ভব হতো। একজন রাজস্ব বিশেষজ্ঞ এই বিষয়ে বললেন, বাংলাদেশের কর জিডিপি অনুপাত মাত্র ৮ থেকে ৯%। দক্ষিণ এশিয়ার গড় হল প্রায় ১২%। ভারতে এই অনুপাত প্রায় ১৭%। যদি আমরা মাত্র ১২%-এ পৌঁছাতে পারতাম, তাহলে বছরে অতিরিক্ত প্রায় ৮০,০০০ কোটি টাকা রাজস্ব পাওয়া যেত। এই টাকায় শুধু বেতন বৃদ্ধি নয়, দেশের পুরো সামাজিক খাতে বিপ্লব আনা সম্ভব। এই তথ্যটা একটা গুরুত্বপূর্ণ সত্য উন্মোচন করে। সমস্যা টাকার নয়, সমস্যা আদায়ের। সরকার যদি কর আদায়ে সত্যিকারের কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে নবম বেতন স্কেলের অর্থের সংকট থাকার কথা নয়। এবার আসি সরকারি ব্যয়ের একটি উদ্বেগজনক চিত্রের দিকে। আমাদের দল বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করেছে। দেখা গেছে বাংলাদেশে একটি সরকারি ভবন নির্মাণে প্রতি বর্গফুটের খরচ একই মানের বেসরকারি নির্মাণের প্রায় ১.৫ থেকে ২ গুণ। সরকারি কেনাকাটায় একটি পণ্যের দাম বাজার মূল্যের চেয়ে গড়ে ২০ থেকে ৩০% বেশি। এই অতিরিক্ত ব্যয় সংখ্যাটা বছরে কয়েক হাজার কোটি টাকায় দাঁড়ায়। যদি শুধু সরকারি ক্রয় স্বচ্ছতা নিশ্চিত করা যেত, তাহলে সাশ্রয়ী অর্থ দিয়ে বেতন বৃদ্ধির একটা বড় অংশ মেটানো সম্ভব হতো। এই বিষয়ে একজন সরকারি সংস্কার গবেষক বললেন, বাংলাদেশের সরকারি ক্রয় প্রক্রিয়ায় যে পরিমাণ অনিয়ম হয় তা রোধ করা গেলে বছরে কমপক্ষে ১৫ থেকে ২০,০০০ কোটি টাকা সাশ্রয় সম্ভব। এই সাশ্রয়ী অর্থই বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট। তাই বলা যায়, নবম বেতন স্কেলের জন্য নতুন অর্থের উৎস লাগবে না, শুধু বিদ্যমান অর্থে সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার। এবার আসি একটি আন্তর্জাতিক তুলনামূলক বিশ্লেষণে, যা আমাদের প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীর বিভিন্ন দেশ কিভাবে সরকারি বেতন কাঠামো পরিচালনা করে এবং সেখান থেকে বাংলাদেশ কি শিখতে পারে তা দেখা যাক। রুয়ান্ডার কথা দিয়ে শুরু করি। আফ্রিকার এই ছোট দেশটি মাত্র ৩ দশক আগে একটি ভয়াবহ গণহত্যার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে। আজ রুয়ান্ডা আফ্রিকার অন্যতম দক্ষ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের দেশ হিসেবে পরিচিত। কিভাবে সম্ভব হলো? একটি বড় কারণ হলো সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। একই সঙ্গে জবাবদিহিতার ব্যবস্থা কঠোর করা হয়েছে। ফলে দেশটিতে দুর্নীতি কমেছে, সেবার মান বেড়েছে এবং বিদেশি বিনিয়োগ বেড়েছে। বতসোয়ানার উদাহরণও প্রাসঙ্গিক। আফ্রিকার এই দেশটি হীরার খনি থেকে পাওয়া রাজস্বের একটি বড় অংশ সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধায় বিনিয়োগ করেছে। ফলে দেশটির প্রশাসন আফ্রিকার মধ্যে সবচেয়ে দক্ষ এবং স্বচ্ছ হিসেবে পরিচিত। ইন্দোনেশিয়া ২০১০ সালে সরকারি কর্মচারীদের বেতন গড়ে ১০০% বাড়িয়েছিল। প্রথম দিকে অনেকে আশঙ্কা করেছিলেন মূল্যস্ফীতি বাড়বে এবং বাজেটে চাপ পড়বে, কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। বেতন বৃদ্ধির পর সরকারি কর্মচারীদের কাজের মান বেড়েছে, দুর্নীতি কমেছে এবং রাজস্ব আদায় বেড়েছে। কারণ সৎ কর্মচারীরা যখন ভালো আছেন, তারা আরও ভালোভাবে রাজস্ব আদায় করেন। এই উদাহরণগুলো বলছে বেতন বৃদ্ধি একটি ভয়ের বিষয় নয়, এটা একটি বিনিয়োগ যার ফেরত পাওয়া যায়। এবার আসি আমাদের নিজস্ব একটি গবেষণার ফলাফলে। আমরা বিভিন্ন সরকারি দফতরে কর্মরত ৫০০ কর্মচারীর মধ্যে একটি জরিপ পরিচালনা করেছি। প্রশ্ন ছিল, নবম বেতন স্কেল এলে তারা কি পরিবর্তন আনবেন নিজেদের কর্মজীবনে। উত্তরগুলো ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। ৭১% কর্মচারী বলেছেন তারা বাড়তি কাজ ছেড়ে দেবেন এবং সরকারি দায়িত্বে পুরোপুরি মনোযোগ দেবেন। ৬৭% বলেছেন তারা নিজেদের পেশাগত উন্নয়নে বিনিয়োগ করবেন। ৬২% বলেছেন তাদের কর্মদক্ষতা ও মনোবল উল্লেখযোগ্যভাবে বাড়বে। ৫৫% বলেছেন তারা আর দুর্নীতির প্রলোভনে পড়বেন না, কারণ তখন আর আর্থিক চাপ থাকবে না। এই পরিসংখ্যানগুলো একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, সরকারি কর্মচারীরা ভালো কাজ করতে চান, তারা দুর্নীতি করতে চান না, তারা দেশের সেবা করতে চান, শুধু তাদের যথাযথ মূল্য দরকার।
এবার এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। নবম বেতন স্কেল শুধু একটি ঘোষণার বিষয় হওয়া উচিত নয়, এটি একটি সুচিন্তিত নীতির অংশ হওয়া উচিত। আমাদের বিশেষজ্ঞ দল একটি রোডম্যাপ প্রস্তাব করেছেন যা নবম বেতন স্কেলকে সত্যিকারের কার্যকর করতে পারে। প্রথম পদক্ষেপ হওয়া উচিত একটি বেতন কমিশন গঠন করা, যেখানে থাকবেন অর্থনীতিবিদ, প্রশাসন বিশেষজ্ঞ, সরকারি কর্মচারীদের প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্য। এই কমিশন ৩ মাসের মধ্যে একটি বিস্তারিত সুপারিশ দেবে। দ্বিতীয় পদক্ষেপ হওয়া উচিত ঢাকা এবং অন্যান্য অঞ্চলে জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনা করে ভৌগোলিকভাবে ভিন্ন ভাতার কাঠামো তৈরি করা। তৃতীয় পদক্ষেপ হল প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ ভাতা চালু করা, যা তাদের বাড়তি কষ্টের স্বীকৃতি দেবে। চতুর্থ পদক্ষেপ হল পেনশন ব্যবস্থার সংস্কার করে পেনশনকে মূল্যস্ফীতির সঙ্গে সংযুক্ত করা। পঞ্চম পদক্ষেপ হল প্রতি ৫ বছরে একটি স্বয়ংক্রিয় বেতন পর্যালোচনার ব্যবস্থা চালু করা, যাতে আর ১০ বছর অপেক্ষা করতে না হয়। এই রোডম্যাপের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা উচিত। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মচারীদের পারফরমেন্স মূল্যায়নের একটি স্বচ্ছ ব্যবস্থা থাকতে হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য জবাবদিহিতা, এই দুটো মিলিয়েই একটি কার্যকর বেতন কাঠামো তৈরি হয়। এই প্রতিবেদনে আমরা কথা বলেছি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে, যারা সরকারি সেবার ওপর নির্ভরশীল। একজন গ্রামের কৃষক বললেন, আমাদের এলাকার কৃষি কর্মকর্তা ভালো মানুষ, মাঠে আসেন, পরামর্শ দেন, কিন্তু শুনেছি তার বেতন খুব কম। ভয় হয় হয়তো একদিন চলে যাবেন, তখন আমরা কার কাছে যাব? একজন শহরের মা বললেন, ছেলে সরকারি স্কুলে পড়ে, শিক্ষকরা চেষ্টা করেন, কিন্তু তাদের মনে মনে অন্য চিন্তা থাকে দেখা যায়। যদি তাদের বেতন ভালো হতো তাহলে হয়তো আরও মনোযোগ দিতে পারতেন। একজন হাসপাতালের রোগী বললেন, এখানকার ডাক্তার ভালো, কিন্তু সময় পান না। কেন পান না তা আর বলতে হবে না, সবাই জানে। এই কথাগুলো বলছে যে সাধারণ মানুষ বোঝেন, তারা জানেন সরকারি কর্মচারীদের কষ্টের কথা, তারা চান সেই কষ্ট কমুক, কারণ কর্মচারীদের কষ্ট কমলে তারা ভালো সেবা পাবেন। এবার আসি এই প্রতিবেদনের একটি বিশেষ অংশে। আমরা বাংলাদেশের কিছু সফল সরকারি কর্মচারীর গল্প জানব, যারা প্রতিকূলতার মধ্যেও অসাধারণ কাজ করে যাচ্ছেন। এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই মানুষগুলোর মধ্যে কতটা সম্ভাবনা লুকিয়ে আছে। বরগুনার একজন মহিলা উপজেলা নির্বাহী কর্মকর্তা একাই দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ থেকে শুরু করে বাল্যবিবাহ রোধ পর্যন্ত অনেক উদ্যোগ নিয়েছেন। তার কর্মদক্ষতা ও নিষ্ঠা এলাকার মানুষের কাছে প্রবাদের মতো, কিন্তু তার বেতন একজন বেসরকারি ব্যাংকের মাঝারি কর্মকর্তার চেয়েও কম। তিনি বললেন, বেতন কম কিন্তু কাজটা আমাকে টেনে রাখে। তবু মাঝে মাঝে মনে হয় রাষ্ট্র কি আমার এই নিষ্ঠার সঠিক মূল্য দিচ্ছে? নেত্রকোনার একজন তরুণ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিজের উদ্যোগে স্থানীয় কৃষকদের জন্য একটি মোবাইল পরামর্শ গ্রুপ তৈরি করেছেন। কৃষকরা যে কোনো সমস্যায় তাকে ফোন করতে পারেন। তিনি অফিসের বাইরেও সাড়া দেন। এই উদ্যোগে ওই এলাকার ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু এই বাড়তি কাজের জন্য তিনি কোনো বাড়তি সুবিধা পান না। তিনি বললেন, আমি করি কারণ ভালো লাগে, কিন্তু যদি বেতন একটু ভালো হতো তাহলে আরও অনেক কিছু করতে পারতাম। এই গল্পগুলো বলছে প্রতিকূলতার মধ্যেও এই মানুষগুলো থেমে নেই। তারা দেশকে ভালোবাসেন, মানুষের সেবা করতে চান, শুধু একটু স্বীকৃতি আর যথাযথ মূল্যায়নের অপেক্ষায় আছেন। এই প্রতিবেদনের শেষ পর্যায়ে আসুন ভবিষ্যতের একটি ছবি এঁকে নেওয়া যাক। যদি নবম বেতন স্কেল সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে 10 বছর পরে বাংলাদেশ কেমন হতে পারে একটি চিত্র কল্পনা করুন। একজন মেধাবী তরুণ বিসিএস পরীক্ষায় ভালো ফল করে আনন্দের সঙ্গে সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন, কারণ বেতন এখন প্রতিযোগিতামূলক। একজন গ্রামের কৃষক সরকারি কৃষি দফতরে গিয়ে তার সমস্যার দ্রুত সমাধান পাচ্ছেন, কারণ সেখানকার কর্মচারী এখন অনুপ্রাণিত ও মনোযোগী। একজন রোগী সরকারি হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছ থেকে যথেষ্ট সময় পাচ্ছেন, কারণ ডাক্তারকে আর বিকেলের চেম্বারের জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে না। একজন অভিভাবক তার সন্তানকে সরকারি স্কুলে দিয়ে নিশ্চিন্তে থাকছেন, কারণ শিক্ষক এখন পুরোপুরি পাঠদানে মনোযোগ দিচ্ছেন।
একজন নাগরিক ভূমি অফিসে গিয়ে ঘুষ দেওয়া ছাড়াই কাজ করিয়ে আনছেন, কারণ সেখানকার কর্মচারীর আর বাড়তি আয়ের প্রয়োজন নেই। এই ছবিটা কল্পনার নয়, এটা বাস্তবে সম্ভব যদি আজকের সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটি ঐতিহাসিক সুযোগ আছে। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার প্রশাসনিক সংস্কারের কথা বলছেন, কিন্তু প্রশাসনিক সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপটি হবে সরকারি কর্মচারীদের জীবনমান নিশ্চিত করা, কারণ একটি দক্ষ প্রশাসন গড়তে হলে আগে প্রশাসনের মানুষগুলোকে মানবিক জীবন দিতে হবে। বিএনপি সহ দেশের প্রতিটি রাজনৈতিক দলের কাছেও একটি আহ্বান থাকবে, এই বিষয়টিকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে একটি জাতীয় ঐকমত্যে আসুন। সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন একটি দলের নির্বাচনী প্রতিশ্রুতি হওয়ার আগে এটা একটি রাষ্ট্রীয় দায়িত্ব। আজকের এই বিশেষ প্রতিবেদন শেষ করতে চাই একটি সংখ্যা দিয়ে নয়, একটি মানবিক কথা দিয়ে। বাংলাদেশে প্রতিদিন ভোরে উঠে সরকারি পোশাক পরে বের হন 14 লক্ষ মানুষ। তারা যান হাসপাতালে, স্কুলে, অফিসে, মাঠে, পাহাড়ে, হাওরে। তারা রোগীর সেবা করেন, শিশু পড়ান, কৃষকের সমস্যা সমাধান করেন, বন্যায় মানুষ বাঁচান, ঘূর্ণিঝড়ে সতর্কবার্তা দেন এবং সন্ধ্যায় যখন বাড়ি ফেরেন তখন মাথায় থাকে সেই একই চিন্তা, মাস শেষে টাকা হবে কিনা। এই চিন্তাটা দূর করার দায়িত্ব রাষ্ট্রের। নবম বেতন স্কেল সেই দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। এই পদক্ষেপটি নেওয়ার সময় এসেছে। আর দেরি করা মানে এই মানুষগুলোর সঙ্গে, এই দেশের সঙ্গে আরও একটু অবিচার করা, এবং সেই অবিচারের মূল্য শেষ পর্যন্ত চুকাতে হবে দেশের প্রতিটি নাগরিককে।